বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশ শুধু স্থলই নয়, বঙ্গোপসাগরের বিশাল সমুদ্র সীমা নিয়েও এক কৌশলগত শক্তি। কিন্তু স্বাধীনতার পরও এত দিন ধরে দেশের প্রতিরক্ষা প্রযুক্তি আমদানি নির্ভর। সীমান্তে গুলি, সমুদ্রে অনুপ্রবেশ কিংবা আকাশসীমায় নজরদারির ঘাটতি, এসব প্রশ্ন বারবার উঠেছে। সেই ঘাটতি মেটাতে অন্তর্বর্তী সরকারের আমলে সেনা আধুনিকায়নের অংশ হিসেবে ইতালি থেকে 10টি ইউরো ফাইটার টাইফুন জেট, তুরস্ক থেকে 6টি TAT অ্যাটাক হেলিকপ্টার, চীন থেকে JNC জেট এবং পাকিস্তান থেকে JF ফাইটার সংগ্রহের প্রক্রিয়া শুরুর খবর পাওয়া গেছে। গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রযুক্তি হস্তান্তর, যৌথ বিনিয়োগ, PPP ও FDI সহজ করতে বেশ কিছু নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতোমধ্যে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান বাংলাদেশের উদীয়মান প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে ওই সভার কার্যবিবরণীতে উঠে আসে। এ বিষয়ে জানতে চাইলে বেজা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী 30 অক্টোবর বৃহস্পতিবার TBS-কে বলেন, প্রতিরক্ষা শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের বিষয়ে কাজ চলছে। জোনটি কোন এলাকায় কি পরিমাণ জমি নিয়ে স্থাপন করা হবে তা এখনো নির্ধারিত হয়নি। আমরা এখন পলিসি ও সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছি। বিভিন্ন বন্ধুসুলভ দেশের সঙ্গে কথা হচ্ছে। প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার লক্ষ্য রয়েছে। এই শিল্পে বিনিয়োগে আগ্রহী পক্ষগুলোর মধ্যে চীন বা তুরস্ক রয়েছে কিনা এমন প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সংশ্লিষ্টরা জানান, গত 30 এপ্রিল প্রধান উপদেষ্টা নীতিগত দিক নির্দেশনার অনুমোদন দেন। বেজার চেয়ারম্যানের অনুরোধ পাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা শিল্প স্থাপন সম্পর্কিত একটি সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া ধারণাপত্র তৈরির কাজ শুরু করেছে। বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ প্রায় 8,000 কোটি টাকার। এর পাশাপাশি বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, আনসার ও VDP এবং আধা সামরিক নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিরক্ষা হার্ডওয়্যারের বড় ধরনের চাহিদা রয়েছে। তাই একটি শক্তিশালী নিজস্ব প্রতিরক্ষা শিল্প এই চাহিদার বড় অংশ পূরণ করতে পারবে এবং পরবর্তীতে রপ্তানির পথও খুলে দিতে পারবে বলে জানান সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত সভায় তারা জানান, সামরিক বাহিনী ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম উৎপাদনের প্রস্তাব পেয়েছে। সেই সভায় উপস্থিত ছিলেন অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। ম্যাকডোনাল্ড, ডগলাস, লকহিড মার্টিনের মতো বেসরকারি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে প্রতিরক্ষা শিল্পে বেসরকারি বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এই খাতে বিনিয়োগের জন্য 1 বছরের বাজেট থেকে 15,000 কোটি টাকার সংকুলান করা সম্ভব না হলেও কয়েক অর্থ বছরে এই পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব বলে জানান অর্থ সচিব। এছাড়া ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য রাষ্ট্রায়ত্ত অব্যবহৃত কারখানার জমি সহ সুনির্দিষ্ট জমি অধিগ্রহণের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতা ও সহায়তা করবে বলে জানান অর্থ সচিব। স্বনির্ভর একটি প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগের লক্ষ্য সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহারের জন্য ড্রোন, সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদের চাহিদা পূরণ। নিজেদের চাহিদা পূরণ করে এসব অস্ত্র আবার রপ্তানিও করা হবে। এই কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি তদারকির জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টাকে সভাপতি করে এরই মধ্যে 2টি কমিটিও গঠন করা হয়েছে। এই সামরিক অর্থনৈতিক অঞ্চলে কি অস্ত্র উৎপাদন হবে, সম্ভাব্য কত খরচ হতে পারে, সেই টাকার সংস্থান কিভাবে হবে, অস্ত্র উৎপাদনের মাধ্যমে বাংলাদেশকে কোন পর্যায়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে, এসব প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করব। আপনাদের সঙ্গে আছেন রঞ্জু ইফতেখার। 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশ শুধু স্থলই নয়, বঙ্গোপসাগরের বিশাল সমুদ্র সীমা নিয়েও এক কৌশলগত শক্তি। কিন্তু স্বাধীনতার পরও এত দিন ধরে দেশের প্রতিরক্ষা প্রযুক্তি আমদানি নির্ভর। সীমান্তে গুলি, সমুদ্রে অনুপ্রবেশ কিংবা আকাশসীমায় নজরদারির ঘাটতি, এসব প্রশ্ন বারবার উঠেছে।
সেই ঘাটতি মেটাতে অন্তর্বর্তী সরকারের আমলে সেনা আধুনিকায়নের অংশ হিসেবে ইতালি থেকে 10টি ইউরো ফাইটার টাইফুন জেট, তুরস্ক থেকে 6টি TAT অ্যাটাক হেলিকপ্টার, চীন থেকে জেএনসি জেট এবং পাকিস্তান থেকে জেএফ ফাইটার সংগ্রহের প্রক্রিয়া শুরুর খবর পাওয়া গেছে। গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রযুক্তি হস্তান্তর, যৌথ বিনিয়োগ, PPP ও FDI সহজ করতে বেশ কিছু নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান বাংলাদেশের উদীয়মান প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে ওই সভার কার্যবিবরণীতে উঠে আসে। এ বিষয়ে জানতে চাইলে বেজা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী 30 অক্টোবর বৃহস্পতিবার TBS-কে বলেন, প্রতিরক্ষা শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের বিষয়ে কাজ চলছে। জোনটি কোন এলাকায় কি পরিমাণ জমি নিয়ে স্থাপন করা হবে তা এখনো নির্ধারিত হয়নি। আমরা এখন পলিসি ও সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছি। বিভিন্ন বন্ধুসুলভ দেশের সঙ্গে কথা হচ্ছে। প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার লক্ষ্য রয়েছে। এই শিল্পে বিনিয়োগে আগ্রহী পক্ষগুলোর মধ্যে চীন বা তুরস্ক রয়েছে কিনা এমন প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সংশ্লিষ্টরা জানান, গত 30 এপ্রিল প্রধান উপদেষ্টা নীতিগত দিক নির্দেশনার অনুমোদন দেন। বেজার চেয়ারম্যানের অনুরোধ পাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা শিল্প স্থাপন সম্পর্কিত একটি সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া ধারণাপত্র তৈরির কাজ শুরু করেছে। বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ প্রায় 8,000 কোটি টাকার। এর পাশাপাশি বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, আনসার ও ভিডিপি এবং আধা সামরিক নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিরক্ষা হার্ডওয়্যারের বড় ধরনের চাহিদা রয়েছে। তাই একটি শক্তিশালী নিজস্ব প্রতিরক্ষা শিল্প এই চাহিদার বড় অংশ পূরণ করতে পারবে এবং পরবর্তীতে রপ্তানির পথও খুলে দিতে পারবে বলে জানান সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত সভায় তারা জানান, সামরিক বাহিনী ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম উৎপাদনের প্রস্তাব পেয়েছে। সেই সভায় উপস্থিত ছিলেন অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। ম্যাকডোনাল্ড, ডগলাস, লকহিড মার্টিনের মতো বেসরকারি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে প্রতিরক্ষা শিল্পে বেসরকারি বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এই খাতে বিনিয়োগের জন্য 1 বছরের বাজেট থেকে 15,000 কোটি টাকার সংকুলান করা সম্ভব না হলেও কয়েক অর্থ বছরে এই পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব বলে জানান অর্থ সচিব। এছাড়া ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য রাষ্ট্রায়ত্ত অব্যবহৃত কারখানার জমি সহ সুনির্দিষ্ট জমি অধিগ্রহণের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতা ও সহায়তা করবে বলে জানান অর্থ সচিব। বৈঠকে 2টি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রতিরক্ষা শিল্প উন্নয়ন সম্পর্কিত জাতীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টাকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। সামগ্রিক অগ্রগতি তদারকির জন্য বাংলাদেশ জাতীয় প্রতিরক্ষা শিল্প উন্নয়ন সমন্বয় পরিষদ নামে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা জটিলতার কারণে সামরিক সরঞ্জামের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রভাবশালী দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে, আর এই সুযোগ কাজে লাগাচ্ছে রপ্তানিকারক দেশগুলো। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া কিংবা চীনের মতো দেশগুলো বিশ্বের অস্ত্র বাজারে আধিপত্য বিস্তার করছে। তালিকায় আছে জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, ইসরায়েল, স্পেন ও দক্ষিণ কোরিয়াও। এদের মধ্যে শুধু যুক্তরাষ্ট্র একাই বিশ্বের মোট অস্ত্র রপ্তানির 43% নিয়ন্ত্রণ করে। বছরে তারা গড়ে প্রায় 15,000 কোটি ডলারের সমরাস্ত্র রপ্তানি করে থাকে। ফ্রান্স রপ্তানি করে 5 থেকে 6,000 কোটি ডলারের অস্ত্র। সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান গত 4 বছর ধরে প্রতি বছর $450 মিলিয়ন এবং ভারত $2.76 বিলিয়ন প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করতে সক্ষম হয়েছে।
2023 সালে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা শিল্পে $11.3 বিলিয়ন, জার্মানি $3.3 বিলিয়ন, চীন $2.4 বিলিয়ন বিনিয়োগ করেছে। শক্তিশালী প্রতিরক্ষা শিল্প স্থাপনের উপর গুরুত্ব তুলে ধরে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে জানান, স্বাধীনতার 54 বছর পরও বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পে খুব একটা অগ্রসর হতে পারেনি, অথচ একই ধরনের অর্থনৈতিক শক্তি নিয়ে অনেক দেশ এমন অবস্থানে চলে গেছে যেখানে পৌঁছাতে আমাদের ন্যূনতম 25 থেকে 30 বছর লেগে যাবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর মধ্যে 12 আসনে রয়েছে 10 জন নারী প্রার্থী। সবশেষ 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল বিএনপি। সে সময় ধানের শীষের হয়ে লড়েছিলেন 14 নারী নেত্রী। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাধারণত 5 আসনে ধানের শীষের হয়ে লড়লেও এবার তাকে 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। চলুন জেনে নিই আর যেসব নারীকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। চূড়ান্ত নয়, কিন্তু আপনার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থীদেরকে অর্থাৎ প্রায় ধরে নিতে হবে। গত 3 নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 237 আসনে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেন, যাদের মধ্যে কেবল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য 3টি আসন ঘোষণা করা হয়েছে। আসনগুলো হচ্ছে দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1। অন্য 9টি আসনে রয়েছেন 9 জন নারী নেত্রী। আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ 3টি আসনে প্রার্থী হতে পারেন। এটা আগে ছিল 5 আসন। 2008 সালে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী এনে 3টির বেশি আসনে প্রার্থী হতে না পারার আইন করা হয়। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। এই আইন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খালেদা জিয়ার জন্য 3টি আসন রাখা হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে খালেদা জিয়া 5টি আসনেও নির্বাচন করেছেন, যেগুলোতে কখনো হারেননি তিনি। খালেদা জিয়ার পৈতৃক আদি নিবাস ফেনীতে, আর তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি বগুড়ায়। খালেদা জিয়ার জন্ম, শৈশব ও পড়াশোনা দিনাজপুর শহরে হলেও এর আগে তিনি এখান থেকে প্রার্থী হননি। খালেদা জিয়ার বাইরে আর যেসব নারী নেত্রীর নাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সানজিদা ইসলাম তুলি। তাকে ঢাকা 14 আসনের প্রার্থী করেছে বিএনপি। তুলি গুম হওয়া পরিবারগুলোর প্রতিবাদের প্ল্যাটফর্ম মায়ের ডাকের সমন্বয়ক। ঢাকা 14 সানজিদা ইসলাম তুলি 2013 সালের 2 ডিসেম্বর তার ভাই ঢাকার তৎকালীন 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম নয়নকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‍্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। সেই সময়েই সুমনের মা হাজেরা খাতুনকে কেন্দ্র করে তার পরিবারের উদ্যোগে গড়ে ওঠে মায়ের ডাক নামের সংগঠনটি। মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও দেশের অন্যতম শিল্পগোষ্ঠী মুন্নুর চেয়ারম্যান আফরোজা খানম রিতাকে মানিকগঞ্জ 3 আসনের প্রার্থী করা হয়েছে। রিতার বাবা হারুনুর রশিদ খান মুন্নু এই শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠার পাশাপাশি বিএনপি জামায়াত সরকারে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সিলেট 2 সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে সিলেট 2 আসনের প্রার্থী করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে 2012 সালে গুমের শিকার হন ইলিয়াস। এরপর থেকে রাজনীতিতে সক্রিয় হন তার স্ত্রী লুনা। ফরিদপুর 2 শামা ওবায়দ ইসলাম। বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলামকে ফরিদপুর 2 আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। শামার বাবা প্রয়াত KM ওবায়দুর রহমান এই আসনের কয়েকবার এমপি ছিলেন। 1986 থেকে 88 সালে বিএনপির মহাসচিব KM ওবায়দ বিএনপির শাসনামলে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করেন। ফরিদপুর 3 নায়াব ইউসুফ আহমেদ। জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফকে ফরিদপুর 3 আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তার বাবা প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিএনপির ভাইস চেয়ারম্যানের পাশাপাশি একাধিকবার মন্ত্রী ছিলেন। নায়াবের দাদা ইউসুফ আলী চৌধুরী ছিলেন মুসলিম লীগ নেতা এবং প্রপিতামহ চৌধুরী মইজুদ্দিন বিশ্বাস ছিলেন জমিদার। সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ঝালকাঠি 2 আসনের প্রার্থী করেছে বিএনপি। তার স্বামী সাবেক সাংসদ জুলফিকার আলী ভুট্টো মারা গেলে ইলেন 1999 সালের উপনির্বাচনে এই আসনের এমপি দাঁড়িয়ে পরাজিত হন। এরপর তিনি 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের আমির হোসেন আমুকে পরাজিত করে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন।
নাটোর 1 ফারজানা শারমিন। বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ফারজানা শারমিন পুতুল। তাকে নাটোর 1-এর প্রার্থী করছে দলটি। হাইকোর্টের এই আইনজীবী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশনের সদস্য ছিলেন। তার বাবা প্রয়াত ফজলুর রহমান পটল বিএনপির মনোনয়নে 4বারে এমপি ছিলেন। শেরপুর 1 আসনের প্রার্থী হিসেবে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নাম ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর মেয়ে তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা। যশোর 2 মোহাম্মদ সাবিরা সুলতানা। এছাড়া যশোর 2 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন সাবিরা সুলতানা মুন্নি। ঝিকরগাছা উপজেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি সদস্য তিনি। স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। মুন্নির স্বামী নাজমুল ইসলাম একসময় ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। 2011 সালে ঢাকায় অপহরণ হওয়ার পর নাজমুলের লাশ মিলেছিল গাজীপুরে। বোনের নাম বিএনপির প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছে, কিন্তু তাতে আনন্দের বদলে বিক্ষুব্ধ ভাইয়ের সমর্থকরা। সোমবার নাটোর 1 আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর বিক্ষোভ করেছে তার ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। ফারজানা শারমিন পুতুল বিএনপির মিডিয়া সেলের সদস্য, কিন্তু তার ভাই ডাক্তার রাজনের সমর্থকদের অভিযোগ পুতুল স্থানীয় রাজনীতিতে যুক্ত নন। লালপুর বাগাতি পাড়ার মানুষ অবশ্যই ঐক্যবদ্ধভাবেই এই মনোনয়ন প্রত্যাহারের দাবি জানাচ্ছে। আমরা কেন্দ্রের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখতে চাই। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। আজকে আওয়ামী লীগ সরকার নাই, তারপরে যদি আমরা আবার বিএনপির দ্বারা নির্যাতিত হয়, এটা আসলে কখনোই মেনে নেওয়া যায় না। সুতরাং এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে এই অঞ্চলের সঠিক প্রার্থীতা আপনাদেরকে নির্ধারিত করতে হবে। বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনের জন্য বিএনপি 237টি আসনে প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণার পর দেশের বেশ কিছু আসনে বিক্ষোভ শুরু করেছে দলটির কিছু নেতাকর্মী। মূলত দলীয় মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরাই এই বিক্ষোভ শুরু করেছে। বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তার অনুসারী নেতাকর্মীরা। সোমবার রাত 11টা পর্যন্ত মহাসড়কে তারা অবস্থান করে এবং মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় তীব্র ভোগান্তি দেখা দেয়। এই ঘটনায় বিএনপি বেশ কয়েকজন কর্মীকে বহিষ্কার করে বিবৃতি দেয়। এদিকে মাগুরা 2 আসনের মনোনয়ন পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে বাদ দিতে মাগুরার মোহাম্মদপুর, শালিখা ও সদর উপজেলার 4 ইউনিয়নে বিক্ষোভ করেছে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সমর্থকরা। অন্যদিকে চাঁদপুর 4 ফরিদগঞ্জে মনোনয়ন না পাওয়ায় এম এ হান্নানের সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। প্রশ্ন হলো, দলের পক্ষ থেকে প্রার্থিতা ঘোষণার পরেও কেন রাস্তায় নামছে এইসব নেতাকর্মীরা? আমরা আজকে যে কর্মসূচিটা পালন করছি, এটা আমাদের আসলে প্রাথমিক টেস্ট কেস। আমরা একটু পরীক্ষা করলাম যে আলহাজ এম এ হান্নান সাহেবের পক্ষে দেশের এই ফরিদগঞ্জবাসী সোচ্চার আছে কিনা। পরবর্তীতে আমরা কেন্দ্রীয় ভাবে দলের হাইকমান্ডের কাছে আমরা প্রয়োজনে ওখানে আমাদের দাবি দাওয়া পেশ করব। মেহেরপুর 2 গাংনী আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছে। সোমবার বিএনপির প্রার্থী হিসেবে আমজাদ হোসেনের নাম ঘোষণার পর রাজপথে নেমে আসে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা। তারা টায়ার জ্বালিয়ে সড়কে অবরোধ তৈরি করে বিক্ষোভ প্রদর্শন করে। মঙ্গলবার সকাল থেকে 2 গ্রুপের উত্তেজনা শুরু হয় এবং দুপুরের দিকে সংঘর্ষ শুরু হয়। ধানের শীষের মনোনয়ন আমাকে দেওয়ার কারণে মনোনয়ন পরিবর্তনের জন্য কর্মসূচি দিয়েছে, জ্বালাও পুড়াও ভাঙচুরের কর্মসূচি দিয়েছে, মানি না অবৈধ মনোনয়ন ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছে, যেটা আমি বলার আগেই আপনারা সবকিছু জানেন। এদিকে কুমিল্লা 6 এবং কুষ্টিয়া 3 আসনেও বিএনপি মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিদ্রোহী প্রার্থীরা। যদিও দলের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে দলের মনোনীত প্রার্থীকে জিতিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ দলের মনোনীত প্রার্থী নির্বাচনে সফল হবেন না। এই আশঙ্কায় তারা রাস্তায় নেমেছেন, যেন বিষয়গুলো দলের শীর্ষ নেতৃত্বের নজরে আনতে পারেন। 1947 সালে ব্রিটিশ ভারত ভাগের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বহু সমীকরণ বদলেছে, তবে দুটো বিষয় এখনও অপরিবর্তিত।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার শত্রুতা, কাবুলে যেই ধরনের সরকারি ক্ষমতায় আসুক এই ধারায় হয়নি কোনো পরিবর্তন। সবশেষ তালেবানকে সমর্থন দিয়ে ক্ষমতার মসনদে বসিয়ে এই প্রথা ভাঙার চেষ্টা করেছিল ইসলামাবাদ। ফল হয়েছে উল্টো। নিজেদের হাতে গড়া তালেবানই এখন পাকিস্তানের সঙ্গে কারণে অকারণে সংঘাতে লিপ্ত। অন্যদিকে ভালো তালেবান বলে কিছু নেই বলা ভারত বৈরিতা ভুলে আপন করে নিচ্ছে তালেবানকে। পাক ভারত দ্বন্দ্বে কি তবে দাবার গুটি তালেবান? ঐতিহাসিক ধারাবাহিকতায় গত অক্টোবরেও সীমান্ত সংঘাতে জড়িয়েছে পাকিস্তান আফগানিস্তান, অথচ সেই বিরোধ মেটাতে পাকিস্তানকে তালেবানের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে তৃতীয় পক্ষের মাধ্যমে, যা প্রমাণ করে কতটা সম্পর্কের টানাপোড়েন চলছে দুদেশের মধ্যে। এই সুযোগ লুফে নিতে ভুল করেনি ভারত। পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে দিল্লিতে ডেকে আনে মোদী সরকার। যেই তালেবানকে একটা সময় পাকিস্তানের হাতিয়ার হিসেবে দেখা হতো, সেই তালেবানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মরিয়া ভারত। ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিরোধের শুরু 1893 সালে ব্রিটিশ ভারত ও আফগান শাসক আব্দুর রহমান খানের আঁকা সীমান্ত ডোরান্ড লাইন নিয়ে, যেটি পশতুন ও বেলুচ অঞ্চলের মাঝে দিয়ে গেছে। পরবর্তীতে 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর এই সীমান্ত পাকিস্তানের হাতে আসে, যা এখনও মেনে নিতে পারেনি আফগানিস্তান। বিপরীতে দুই পশতুনকে এক করে পশতুনিস্তান নামে নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা করে আফগানিস্তান, যা নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখে পাকিস্তান। পাকিস্তানের কাছে আফগানিস্তানের পশতুনিস্তান রাষ্ট্র গঠনের প্রস্তাব কেবল মানচিত্র নয়, বরং অস্বস্তির প্রশ্ন। কেননা তখন ভারত ও আফগানিস্তান দুই দিক থেকেই একযোগে হুমকি তৈরি হবে, যা কখনোই চায় না ইসলামাবাদ। বিপরীতে সব সময়ই তাদের চাওয়া ছিল আফগানিস্তান হবে বাফার স্টেট, যারা বন্ধুসুলভ ও নিয়ন্ত্রণযোগ্য সরকার দ্বারা পরিচালিত হবে। অতীতে সেই চেষ্টা চালিয়েছেন আইয়ুব খান থেকে জিয়াউল হক পর্যন্ত সবাই, কিন্তু তাদের কারোর চেষ্টায় আলোর মুখ দেখেনি। 1990-এর দশকে আফগান গৃহযুদ্ধে তালেবানকে সমর্থন দেয় পাকিস্তান। সেই সমর্থনে শক্তিশালী হয়ে 1996 সালে কাবুল দখল করে তালেবান। এতে তালেবান সরকারের ওপর পাকিস্তানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেখা যায় ভিন্ন চিত্র। ভারতের সঙ্গে সম্পর্ক গড়তেই বেশি আগ্রহ দেখায় তালেবান। ভেস্তে যায় পাকিস্তানের পশতুনিস্তান রাষ্ট্র বাতিলের পরিকল্পনা। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আবারও জোরালো হয় আফগানিস্তানের পশতুনিস্তান রাষ্ট্র গঠনের দাবি, যা এই দু দেশের সম্পর্ককে ঠেলে দিচ্ছে আরও অবনতির দিকে, সুযোগ করে দিচ্ছে ভারতকে। 2021 সালে ক্ষমতায় ফিরে আফগানিস্তানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় জোর দেয় তালেবান। এ সময়ে সীমান্ত ইস্যুতে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে, সীমান্তে বাড়ে সংঘাত। ইসলামাবাদের অভিযোগ, তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি নামের সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে কাবুল। অন্যদিকে কাবুলের ভাষ্য, আফগান মাটি সন্ত্রাসীদের আশ্রয়স্থল নয়। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই আফগান শরণার্থীদের বিতরণ শুরু করে পাকিস্তান, যা কাবুলের ক্ষোভকে আরও বাড়িয়ে তোলে। অবস্থা বিবেচনায় ভারতের দিকে ঝুঁকে তালেবান। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে ব্যবহৃত হবে না আফগান মাটি, এমন আশ্বাসে কাবুলে মানবিক সহায়তা বাড়ায় দিল্লি। ভারতের আফগানিস্তানের সঙ্গে কোনো স্থল সীমান্ত নেই, যা দিল্লির জন্য বড় একটি সীমাবদ্ধতা। বিপরীতে আফগানিস্তানের সঙ্গে প্রায় 1600 মাইলের সীমান্ত ভাগাভাগি করেছে পাকিস্তান। পাশাপাশি দীর্ঘ সময় ধরে আফগান রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত দেশটি। এমন বাস্তবতা মেনেই কাবুলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার চেষ্টা করছে দিল্লি। এক্ষেত্রে তাদের বাড়তি সুবিধা দিচ্ছে আফগান সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও উন্নয়ন সহায়তা। আর এখানেই দুর্বল পাকিস্তান। একে তো আফগানিস্তানের দাবি করা দুই পশতুনকে এক করে পশতুনিস্তান রাষ্ট্র গঠন হতে দিতে চায় না পাকিস্তান, তার উপর নেই আফগানিস্তানকে সহায়তা দেওয়ার মতো অর্থ, যে কারণে কাবুলে আধিপত্যের আকাঙ্ক্ষা এখনও পাকিস্তানের নাগালের বাইরে। তবে হাল ছাড়বে না ইসলামাবাদ। হয়তো তালেবানকে সরিয়ে নতুন কাউকে ক্ষমতায় আনার চেষ্টা চালাবে তারা। অবশ্য এই চেষ্টায়ও পাকিস্তানের বড় বাধা ভারত। পুরো বিশ্ব যখন ফিলিস্তিনি বন্দীদের উপর ইসরায়েলি সেনাদের বর্বরতা নিয়ে সরব, এই বিতর্কে ঘি ঢাললেন ইসরায়েলি সেনাবাহিনী IDF এর সাবেক প্রধান আইন কর্মকর্তা
মেজর জেনারেল ইফাত তোমের ইয়েরুশালমি। সদে তেইমান কারাগারে এক ফিলিস্তিনি বন্দীকে সংঘবদ্ধ নির্যাতনের ভিডিও ফাঁস করেন তিনি, যা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে ফেলে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে। এই ভিডিও কাল হয়ে দাঁড়িয়েছে মেজর জেনারেল ইফাতের জন্য। সমালোচনার মুখে পদত্যাগ করেও মুক্তি মেলেনি। গ্রেপ্তার করা হয়েছে এই সেনা কর্মকর্তাকে। ঘটনার সূত্রপাত 2024 সালের অগাস্টে এক ফিলিস্তিনি বন্দীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় কয়েকজন সৈন্যকে। এমন খবর ছড়িয়ে পড়লে তীব্র বিতর্ক শুরু হয় ডানপন্থী মহলে। বিতর্ক থেকে বাঁচতে ঘটনার প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেন মেজর জেনারেল ইফাত, যেখানে দেখা যায় রিজার্ভ সৈন্যরা এক ফিলিস্তিনি বন্দীকে আলাদা করে দাঙ্গা নিয়ন্ত্রণের ঢাল দিয়ে চারদিক ঘিরে ফেলে। এরপর ভেতরে তাকে বেধড়ক মারা হয়। ধারালো অস্ত্র দিয়ে পায়ুপথে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসা পান ওই বন্দী। পরে চিকিৎসা প্রতিবেদনে জানা যায়, নির্যাতনের ফলে ওই বন্দীর অন্ত্র ফেটে যায়, পায়ুপথ ও ফুসফুসে গুরুতর ক্ষত হয় এবং পাঁজরের হাড় ভেঙে যায়। পরবর্তীতে তার অস্ত্রোপচার করতে হয়। এই ঘটনায় 5 রিজার্ভ সৈন্যের বিরুদ্ধে মামলা হয়। অক্টোবরের শেষ সপ্তাহে এর ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। এর পরপরই ফের আলোচনায় আসেন মেজর জেনারেল ইফাত। ভিডিও ফাঁসের ঘটনার ফৌজদারি তদন্ত চলাকালীন সাময়িক ছুটিতে পাঠানো হয়েছিল মেজর জেনারেল ইফাতকে। প্রতিরক্ষা মন্ত্রী ক্যাটস ঘোষণা দেন, সেনাবাহিনীর পদে আর ফেরানো হবে না মেজর জেনারেল ইফাতকে। এরপরই ভিডিও ফাঁসের দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন ইফাত, যেখানে তিনি দাবি করেন, আমি সেনাবাহিনীর আইন বিভাগ নিয়ে ছড়ানো মিথ্যা প্রচার মোকাবিলা করতে কিছু তথ্য প্রকাশের অনুমোদন দিয়েছিলাম। তবে এই ঘটনা নতুন মোড় নেয় 2 নভেম্বর ইফাত নিখোঁজ হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লে। পরে সেনা কর্মকর্তার খোঁজে অভিযানে নামে পুলিশ। তেল আবিবের উত্তরে এক সমুদ্র সৈকতে পাওয়া যায় মেজর জেনারেল ইফাতকে। সেখানেই গ্রেপ্তার করা হয় এই সেনা কর্মকর্তাকে, যা নিয়ে এখন তোলপাড় ইসরায়েলের রাজনীতি। তীব্র হচ্ছে রাজনৈতিক বিভাজন। মেজর জেনারেল ইফাতকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক বিভাজন এখন চরমে পৌঁছেছে। ডানপন্থীরা ভিডিও ফাঁসকে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার ও রাষ্ট্রদ্রোহ হিসেবে দেখছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইফাতকে গ্রেপ্তার ইস্যুতে বলেন, সদে তেইমানের এই ঘটনা ইসরায়েল রাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রচার যুদ্ধের একটি। প্রতিরক্ষা মন্ত্রী ক্যাটস বলেন যে সেনাদের বিরুদ্ধে কলঙ্ক ছড়ায় সে সেনাবাহিনীর পোশাক পরার যোগ্য নয়। অন্যদিকে বামপন্থীরা এই ঘটনাকে দেখছে মেজর জেনারেল ইফাতের সাহসী পদক্ষেপ হিসেবে। তাদের মতে এই সেনা কর্মকর্তা একবারের জন্য হলেও নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন। তাদের ভাষ্য, এই ভিডিও প্রমাণ করে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দীদের উপর কতটা পাশবিক নির্যাতন চালিয়েছে। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে আন্তর্জাতিক চাপের মুখে ইউরোপের দেশ জার্মানি। হেগের আন্তর্জাতিক বিচার আদালত ICJ-তে চলা মামলায় নিকারাগুয়ার অভিযোগ, জার্মানি দীর্ঘদিন ধরে ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। অভিযোগে আরও বলা হয়, এই সহায়তা ফিলিস্তিনে অবৈধ দখলদারিত্ব এবং বর্ণবাদী শাসনকে সমর্থন করছে। গাজায় গণহত্যার অভিযোগ ওঠার পর 2024 সালের এপ্রিলে এই বিষয়ে জার্মানির বিরুদ্ধে মামলা করে নিকারাগুয়া। 2023 সালের 7 অক্টোবরের পর ইসরায়েলে জার্মানির অস্ত্র সরবরাহ বেড়েছে নাটকীয়ভাবে। মাত্র 1 বছরের ব্যবধানে এই সরবরাহ বাড়ে 900%-এরও বেশি। 2022 সালে যেখানে ইসরায়েলে জার্মান অস্ত্র রপ্তানির পরিমাণ ছিল 32 মিলিয়ন ইউরো, 2023 সালের ডিসেম্বর নাগাদ তা বেড়ে দাঁড়ায় 323 মিলিয়ন ইউরোতে। 2025 সালের মে মাসে এই সংখ্যা আরও বাড়ে, দাঁড়ায় 485 মিলিয়ন ইউরোরও বেশি। এতে যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত হয় জার্মানি। শুধু বাণিজ্যিক রপ্তানি নয়, জার্মান সেনাবাহিনীর মজুদ থেকেও সরঞ্জাম সরবরাহ করা হয়েছে ইসরায়েলি বাহিনীকে। মামলার রায় এখনো না এলেও নিকারাগুয়ার অভিযোগ ইতোমধ্যেই প্রভাব ফেলেছে জার্মানির ওপর। গত কয়েক বছরে ইসরায়েলে জার্মান অস্ত্র রপ্তানি হঠাৎ করেই কমে গেছে, কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ICJ-র রায় নিয়ে সম্ভাব্য আইনি ঝুঁকি বিবেচনায় তৎকালীন জার্মান সরকার সিদ্ধান্ত নেয় রপ্তানি কমানোর।
2025 সালের অগাস্টে ক্ষমতায় আসা নতুন রক্ষণশীল নেতৃত্বাধীন সরকার ঘোষণা দেয় গাজায় ব্যবহারযোগ্য কোনো অস্ত্র আর ইসরায়েলকে দেবে না তারা। তবে বাস্তবে দেখা যায় নতুন রপ্তানির লাইসেন্স না দিলেও পুরনো অনুমোদনের আওতায় যুদ্ধ জাহাজ, সাবমেরিন সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে বার্লিন। মার্কিন সংবাদ মাধ্যম ড্রপসাইট নিউজ এবং জার্মানির স্টার্ন ম্যাগাজিনের যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। রিপোর্টে বলা হয় 2024 সালের এপ্রিলে জার্মানি আন্তর্জাতিক বিচার আদালতকে জানিয়েছিল 2023 সালে ইসরায়েলকে কোনো যুদ্ধাস্ত্র সরবরাহ করেনি তারা, পাঠিয়েছে কেবল চিকিৎসা সরঞ্জাম ও প্রতিরক্ষামূলক হেলমেট। তবে জার্মানির এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন অনুসন্ধানী সাংবাদিকরা। তাদের মতে সরকারি প্রতিবেদন ও অস্ত্র সরবরাহের প্রকৃত পরিসংখ্যানের মধ্যে রয়েছে বড় ধরনের অমিল। এই রিপোর্টে আরো উল্লেখ করা হয় 2025 সালের জানুয়ারিতে আদালতে জমা দেওয়া এক নথিতে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে এই তথ্য সীমিত করেছে তারা। এছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় চুক্তিগত গোপনীয়তার কারণে রাষ্ট্র থেকে রাষ্ট্রের সামরিক সরঞ্জাম হস্তান্তর সম্পর্কিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। আন্তর্জাতিক বিচার আদালতের মতো একটি প্রতিষ্ঠানের সামনে জার্মানির এমন বিভ্রান্তিকর অবস্থান বিচারকদের কাছে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তাদের মতে এসব তথ্য কেবল জার্মানির বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং এটি প্রমাণ করে জার্মান সরকার জানে তাদের ভূমিকা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বিতর্কিত, আর এই কারণেই তাদের মধ্যে জবাবদিহিতার ভয়ও স্পষ্ট। মামলাটি এখনো চলমান, তবে সাম্প্রতিক তথ্য ও প্রকাশিত নথি আন্তর্জাতিক অঙ্গনে জার্মানির অবস্থানকে আরও কঠিন করে তুলেছে। ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হলো। গত 100 বছরের মধ্যে শহরটির সর্বকনিষ্ঠ মেয়রও 34 বছর বয়সী মামদানি। অবশ্য মিস্টার মামদানি বিজয়ী হবেন বলে ধারণা করা হচ্ছিল বেশ আগে থেকেই। একেবারে অচেনা প্রার্থী হিসেবে তার নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছিলেন মামদানি। কিন্তু নির্বাচনী প্রচারণার কৌশল ও প্রগতিশীল চিন্তাধারা তাকে ভোটারদের পছন্দের শীর্ষে নিয়ে আসে। ব্যয়বহুল নিউ ইয়র্ক শহরে প্রতি 4 জনের মধ্যে একজন মানুষ দারিদ্রতার মাঝে বসবাস করে। মধ্যবিত্ত মানুষের জন্যও নিউ ইয়র্কে বসবাস করা দিন দিন কঠিন হয়ে উঠছে। এই সমস্যাগুলোই মূলত নির্বাচনী প্রচারণায় তুলে এনেছেন মামদানি। মামদানি শহর জুড়ে বিনামূল্যে বাস সেবা দেওয়া, বাড়ি ভাড়া বৃদ্ধি স্থগিত করা, ভাড়াটিয়াদের কাছে বাড়িওয়ালাদের জন্য কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা, সাশ্রয়ী মূল্যের মুদির দোকান চালুসহ বেশ কিছু মধ্যবিত্ত ও নিম্নবিত্ত বান্ধব পরিকল্পনা তুলে ধরেন। এটি তাকে নিউ ইয়র্কে মেয়র প্রার্থী হিসেবে আরও বেশি জনপ্রিয় করে তোলে। বিজয়ী বক্তব্যেও মামদানি বলেন তিনি নিউ ইয়র্কে ধনী ও ক্ষমতাশালীদের নয়, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত লোকের মেয়র হবেন। এছাড়া গাজা ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে তার অবস্থান এবং অভিবাসীদের প্রতি তার সমর্থন ও 1 লাখের বেশি তরুণদের নিয়ে নির্বাচনী প্রচারণায় স্বেচ্ছাসেবক দল ভোটারদের মাঝে তাকে জনপ্রিয় করে তোলে। নিউ ইয়র্কের কর্মজীবী মানুষদের ধনী ও প্রভাবশালীরা বলেছিল যে এই শহরের ক্ষমতা তাদের জন্য নয়, কিন্তু গত 12 মাসে এই শহরের প্রতিটি কর্মজীবী মানুষ নানানভাবে চেষ্টা করেছে সে কথা ভুল প্রমাণ করতে, এবং আমরা অবশেষে সেটা পেরেছি। যদিও মামদানি মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্কের ফেডারেল বরাদ্দ কমিয়ে দিবেন বলে ইতিমধ্যেই হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বাড়ি ভাড়া বৃদ্ধি স্থগিত করা হলে নিউ ইয়র্কের আবাসন খাত স্থবির হয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। রাজনীতিতে একেবারে নতুন ও কম অভিজ্ঞ মামদানি $115 বিলিয়ন বাজেট এবং 3 লাখের বেশি সিটি কর্পোরেশনের কর্মী নিয়ে নিউ ইয়র্কের মতো বহুজাতিক ও বহুমতের শহরে কতটা নিজেকে বিকশিত করতে পারবেন তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন বিল ক্লিন্টন সহ বেশ কিছু প্রবীণ মার্কিন রাজনীতিক। তবে ভোটাররা বলছেন মামদানি এই শহরের আলো বাতাসে বেড়ে ওঠা মানুষ, তাই তিনি এই শহরের প্রয়োজনগুলো বুঝেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।